নমস্কার, আমি জীবন কৃষ্ণ জানা, মহেশতলা হাই স্কুলের বাণিজ্য বিভাগের একজন সহশিক্ষক। বর্তমান করোনার জন্য বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ এমতো অবস্থায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সর্বশিক্ষা মিশনের মাধ্যমে আমরা অনলাইনে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের পাঠদান শুরু করেছি। উচ্চ মাধ্যমিক সমস্ত বিভাগের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আমি যে বিষয়টি পাঠদান করব সেটি হলো হিসাবশাস্ত্র, অ্যাকাউন্টেন্সি। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী যে সমস্ত ছাত্রছাত্রী এবারে উত্তীর্ণ হয়েছ, তোমাদের কমার্সের হিসাবশাস্ত্র বিষয়টি নিয়ে আমি আজকে তোমাদেরকে পাঠদান করব। এই বিষয়ের তোমরা জানো যে সিলেবাসগুলো আছে, সেই সিলেবাসগুলো মূলত আমরা যদি ভাগ করে দেখি তিনটে পার্টে আছে। একটা হচ্ছে পার্টনারশিপ, সেকেন্ড পার্টে কোম্পানি, থার্ড পার্টে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস। এই তিনটে পার্টে মূলত তোমাদের আলোচনা হবে। আজকে আমি পার্টনারশিপটা নিয়ে শুরু করব। যে পার্টনারশিপটা আলোচনা করতে গিয়ে আমাদের জানতে হবে যে পার্টনারশিপ আমরা কাকে বলবো। ভারতবর্ষের 1932 সালের পার্টনারশিপ আইনের 4 নম্বর ধারা অনুযায়ী 2 বা ততোধিক ব্যক্তি লাভ ক্ষতি বন্টনের জন্য চুক্তিবদ্ধ হয়ে যে প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে আমরা বলবো অংশীদারি প্রতিষ্ঠান। এই অংশীদারি প্রতিষ্ঠানের যে অংশীদাররা আসবে তাদের বিভিন্ন ধরনের বিষয়ে চুক্তি সম্পাদিত হয়। চুক্তির মধ্যে প্রথম থাকে তাদের মধ্যে লাভ ক্ষতি বন্টনের হিসাব কী করে হবে, তাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবং স্যালারি বা কমিশন যদি থাকে সেইগুলো সম্পর্কে নির্দিষ্ট চুক্তিবদ্ধ হতে হয়। অংশীদারি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যে ব্যক্তিরা অংশীদারি প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না তাদের মধ্যে আমরা বলতে পারি যে আনসাউন্ড মাইন্ড যারা আছে, বিকৃত মস্তিষ্ক সম্পন্ন মানুষ, আইনের চোখে যারা অবৈধ এবং মাইনর, এরা অংশীদারি প্রতিষ্ঠানে আসতে পারে না। বাকি যে কোনো ব্যক্তি অংশীদারি প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। অংশীদারি প্রতিষ্ঠানে যদি কোনো প্রকার চুক্তি না থাকে তাহলে সেক্ষেত্রে অংশীদারদের মধ্যে কিভাবে তাদের লাভ ক্ষতি বা ইন্টারেস্ট অন স্যালারি এগুলো বন্টন হবে সে বিষয়ে অংশীদারি প্রতিষ্ঠানের বিভিন্ন ধারায় উল্লেখ করা আছে। আন্ডার সেকশন 13A অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট 1932 এখানে বলা হচ্ছে যে যারা স্যালারি বা কমিশন এইগুলো যে সমস্ত অংশীদাররা দাবি করেন তারা কিন্তু এই কমিশন পাবেন না। আন্ডার সেকশন 13A শেয়ার প্রফিট রেশিও, শেয়ার অফ প্রফিট অ্যান্ড লস, এটার ক্ষেত্রেও আন্ডার সেকশন 13B আমরা বলতে পারি তাদের ক্ষেত্রে কোনো রকম যদি উল্লেখ না থাকে তারা এটা পাবে ইকুয়ালি। এছাড়া যদি তাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন লোন এইরকম ব্যাপারে যদি কোনো কিছু দাবি দেওয়া থাকে এবং সেক্ষেত্রেও যদি প্রতিষ্ঠানের কোনো রকম এগ্রিমেন্ট না থাকে তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে নীল। এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল তারা কিছু পাবে না। যদি তাদের মধ্যে ইন্টারেস্ট অন লোন অ্যান্ড অ্যাডভান্সেস এইগুলোর ব্যাপারে যদি চুক্তি নাও থাকে কিন্তু যদি প্রশ্নে কোথাও বলা থাকে যে এইগুলো চার্জ করতে হবে তাহলে সেগুলো পাবে @6% পার অ্যানাম, বছরে 6% তাকে দিতে হবে। একইভাবে ইন্টারেস্ট অন ড্রয়িংস সম্পর্কে যদি কোনো উল্লেখ না থাকে তাহলে কিন্তু এরা ইন্টারেস্ট অন ড্রয়িংস পাবে না। ইন্টারেস্ট অন ড্রয়িংস কোনোভাবে দেওয়া যাবে না যদি প্রতিষ্ঠানে কোনো রকম উল্লেখ না থাকে। পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী যদি এমন হয় কোথাও বলা থাকে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ড্রয়িংস দিতে হবে, কিন্তু কোথাও যদি
ইন্টারেস্টের রেটটা মেনশন করা না থাকে তাহলে আমরা তাকে অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী 6% পার অ্যানাম ইন্টারেস্ট ধার্য করতে পারি। এখন প্রশ্ন হলো, এই পার্টনারশিপের এই যে ইন্টারেস্টগুলো আমরা ক্যালকুলেশন করলাম, এর হিসাবটা আমরা কিভাবে করব? হিসাবের অবতারণা করতে গেলে আমি ছাত্রছাত্রীদের বলবো, আমি একটু 11-এর সিলেবাসের সঙ্গে লিঙ্ক আপ করছি। আমরা জানি যে 11-এ আমরা ইতিপূর্বে ফাইনাল অ্যাকাউন্ট শিখে এসেছি। এই ফাইনাল অ্যাকাউন্টটা আমরা যখন শুরু করেছিলাম, আমরা জানি এর কতগুলো পার্ট থাকে। এই পার্টগুলো 1 নম্বর হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, 2 নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, 3 নম্বর ব্যালেন্স শিট বা উদ্যত্তপত্র। এইবারে এইটা আমি লিঙ্ক আপ করার মূল কারণ হচ্ছে, যদি ট্রেডিং অ্যাকাউন্ট বলতে ক্রয় বিক্রয় হিসাব, যদি প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় হিসাব হওয়ার পূর্বে ওই প্রতিষ্ঠান যদি কোনো ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন কার্যে নিয়োজিত থাকে, তাহলে তারা কিন্তু সর্বাগ্রে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টটা তৈরি করে নেয়। সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টটা তৈরি করতে হয়, কিন্তু আমরা জানি উচ্চ মাধ্যমিক সিলেবাসের মধ্যে এই ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টটা এখন আর করা হয় না। আর আফটার অল মুনাফাভোগী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট করলাম, কিন্তু এই মুনাফাভোগী প্রতিষ্ঠানের যদি কয়েকজন অংশীদার থাকেন, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের করার পরে বিফোর প্রিপারেশন অফ ব্যালেন্স শিট আমাদেরকে তৈরি করে নিতে হয় প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা মূলত কি কারণ করা হয়? আমরা জানি যে যখন পার্টনারশিপ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়, তখন অংশীদারদের মধ্যে একটা নির্দিষ্ট চুক্তি থাকে। সেই চুক্তি অনুযায়ী অংশীদাররা তাদের প্রফিট শেয়ারিং রেশিওটা ভাগ করে নেয়, কিন্তু সেই ভাগ করে নেবে যে অ্যাকাউন্টের মাধ্যমে, সেই অ্যাকাউন্টটার নাম হলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, বাংলায় আমরা বলবো লাভ ক্ষতি বন্টনের হিসাব। এই লাভ ক্ষতি বন্টনের হিসাব করতে গেলে যে বিষয়গুলো আমাদের নজর দেওয়া দরকার, সেটা হলো, আমি আগেই বলে ফেলেছি, ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনারদের স্যালারি বা কমিশন, এইগুলো যদি থাকে তাহলে সেগুলো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আমরা উল্লেখ করব। মূলত ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংসের ব্যাপারে ছাত্রছাত্রীদের আমি এটাকে মন দিয়ে শুনতে বলবো যে ইন্টারেস্ট অন ড্রয়িংসের কতগুলো নিয়ম আছে। যদি সিম্পলভাবে বলা থাকে যে কোনো মাসে বা কোনো বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা উইথড্র হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টেট যে ক মাসের জন্য উইথড্র হয়েছে সেইভাবে ক্যালকুলেশন করবে, একেবারে সিম্পল মেথড, এটাকে আমরা বলবো সিম্পল মেথড। যদি কোনোভাবে সারা বছরে নির্দিষ্ট সময়ে বিভিন্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া থাকে। সেকেন্ড থিং, এমন হতে পারে নির্দিষ্ট অ্যামাউন্ট আনইকুয়াল অ্যামাউন্ট সারা বছর ধরে তুলেছে, কখনো 1000, কখনো 2000, কখনো 5000 বা কখনো 10,000 এইভাবে উইথড্র করেছে। সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট মেথডটা অ্যাপ্লাই করব। এই প্রোডাক্ট মেথডটা কি হবে না, প্রোডাক্ট মেথড, এই মেথডে আমরা সাধারণত ক্যালকুলেশন করব ইন্টারেস্ট অন ড্রয়িংস ইকুয়াল টু হবে প্রোডাক্ট ইন্টু রেট ইন্টু, এটা যদি সারা বছরে কয়েকদিনের জন্য তোলা থাকে, দিন হলে 1/30, 365, মাস অর 1/12, এইভাবে হতে পারে। এছাড়া অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোনো সময় ইন্টারেস্ট অন ড্রয়িংস এমনভাবে উল্লেখ থাকে যেটা আমরা ক্যালকুলেশন করতে হিমশিম খেয়ে যাই। এমতো অবস্থায় ইন্টারেস্ট অন ড্রয়িংসের জন্য আমরা শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করি। 3 নম্বর মেথড হচ্ছে শর্টকাট মেথড। এই মেথডে কি হতে পারে, কোথাও বলা হলো যে অ্যামাউন্ট উইথড্র ইচ অ্যান্ড এভরি মান্থ অ্যাট দ্য বিগিনিং অফ ইচ অ্যান্ড এভরি মান্থ, বিগিনিং অফ ইচ অ্যান্ড এভরি মান্থ, বিগিনিং অফ ইচ অ্যান্ড এভরি মান্থ। বিগিনিং অফ ইচ মান্থ বলা থাকলে সেক্ষেত্রে সময়সীমাটা আমরা নেব 6.5 মাসের জন্য। 6.5 মাসের জন্য ইন্টারেস্টটা চার্জ করা হবে। যদি এটা বলা থাকবে যে মিডল অফ ইচ মান্থ, মিডল অফ ইচ মান্থ,
সেক্ষেত্রে 6 মাসের জন্য ইন্টারেস্ট চার্জ করা হবে। এমন হতে পারে যেটা বলা থাকলো এন্ড অফ ইচ মান্থ, সেক্ষেত্রে হবে 5.5 মাস। অনেক সময় বলা থাকতে পারে যে এই উইথড্রটা হয়েছে বিগিনিং অফ ইচ কোয়ার্টার, এমন হতে পারে যে অ্যামাউন্টটা উইথড্র করেছে বিগিনিং অফ ইচ কোয়ার্টার। সেক্ষেত্রে 7.5 মাসের ইন্টারেস্টটা নিতে হবে, 7.5 মান্থের। এমন হতে পারে যদি বলা থাকলো মিডল অফ ইচ কোয়ার্টার, মিডল অফ ইচ কোয়ার্টার, সেক্ষেত্রে হবে 6 মান্থ। আবার এমনও বলতে পারে কোনো অঙ্কে বলা হচ্ছে যে আমি ফিক্সড অ্যামাউন্ট উইথড্র করছি, সেটা এন্ড অফ ইচ কোয়ার্টার, অর্থাৎ প্রতি কোয়ার্টারের এন্ডে, এন্ড অফ ইচ কোয়ার্টার, প্রতি কোয়ার্টারের এন্ডে আমি কিছু টাকা উইথড্র করছি, সেক্ষেত্রে হয়ে যাবে এটা 4.5 মাস। এইভাবে কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংসটাকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ক্যালকুলেশন করতে হবে। অঙ্কটার মধ্যে এই ক্যালকুলেশনে যদি সময়সীমাটা আমরা ঠিক মতো করে না করি তাহলে টোটাল ক্যালকুলেশনটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এইবারে আমরা চলে আসছি, যদি ইন্টারেস্ট অন লোন বা ইন্টারেস্ট অন ড্রয়িংস এগুলো সম্পর্কে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট উল্লেখ প্রশ্নের মধ্যে থাকে, তাহলে তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় কোনো ভাবনার কোনো দরকার নেই, অ্যাজ পার ইনস্ট্রাকশন আমরা সলিউশনটা করতে পারবো। এইবারে এখন এই যে এন্ট্রিগুলো ইন্টারেস্ট অন কমিশন বা এই ইন্টারেস্ট অন ড্রয়িংস, স্যালারি, এগুলোর জার্নালগুলো কি হতে পারে আমি আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। সাধারণত ইন্টারেস্ট অন ক্যাপিটাল যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা কিন্তু এক্সপেন্সেস, কিন্তু ওই প্রতিষ্ঠানের যারা অংশীদার তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইনকাম। সুতরাং ইন্টারেস্ট অন ক্যাপিটালের ক্ষেত্রে যে এন্ট্রিটা হবে আমরা জার্নালটা শিখছি। এই জার্নালের ইন্টারেস্ট অন ক্যাপিটালটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল মূলত আমরা করব প্রফিট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যালাউড ফর ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যালাউড। এইটা যদি আমরা দেখে নিই যে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা পার্টনারশিপ অর্গানাইজেশনে তাকে অ্যালাউ করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এবং ফর ক্লোজার অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে আমরা যখন ক্লোজ করব তার জন্য এন্ট্রি হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা গেল ইন্টারেস্ট অন ক্যাপিটাল। একই রকমভাবে আমরা আলোচনা করতে পারি যে ইন্টারেস্ট স্যালারি বা কমিশন, পার্টনার স্যালারি বা কমিশন। পার্টনার স্যালারি অর কমিশন, এটার ক্ষেত্রেও ফর চার্জিং, ফর অ্যালাউইং, যা বলতে পারো ইন্টারেস্ট অন কমিশন বা স্যালারি, এগুলো যদি চার্জ করা হয় বা অ্যালাউইং স্যালারি অর কমিশন। একই রকমভাবে এটা স্যালারি অবলিক কমিশন অ্যাকাউন্ট ডেবিট
2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। নেক্সট স্যালারি বা কমিশন অ্যাকাউন্টটা ক্লোজ করার জন্য ফর ক্লোজার্স অফ স্যালারি অ্যান্ড অর কমিশন, সেক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, টু স্যালারি অবলিক কমিশন। এইটা গেল পার্টনার স্যালারি বা কমিশন। একই রকমভাবে তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং জানলাম, পার্টনার স্যালারি বা কমিশন জানলাম, এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা আগেই শিখে ফেলেছি, পার্টনার স্যালারি কমিশন জানলাম। এবারে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন এটাও একই রকম, ফর চার্জিং ইন্টারেস্ট অন লোন, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, টু interest on loan account, for closures the interest on loan, সরি এটা ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। নেক্সট ক্লোজার্সের জন্য হবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, debit to interest on loan account. Finally interest on drawings, একইভাবে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংসেরও ক্যালকুলেশন করব। ইন্টারেস্ট অন ড্রয়িংসটা অ্যালাউ যদি করি তার জন্য একটা এন্ট্রি হবে, এবং সেটাকে ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্টটা ক্লোজ করার জন্য আর একটা অ্যাকাউন্ট হবে, for interest on drawing for allowing interest on drawing, interest on drawing partners capital account debit to interest on drawing account. For interest on drawings বললাম যে allow interest on drawings, partners capital account debit to interest on drawing account. এবারে for closures of interest on drawings, এটার জন্য হবে interest on drawings account debit to profit and loss
অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ইন্টারেস্ট অন ড্রয়িংসের ব্যাপারটা আমরা জানলাম। পরে যেটা আমরা আসছি যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করতে গেলে আমি আগেই বলেছি মূলত প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করার পরে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হয়। সেক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স একটা ওপেনিং ব্যালেন্স হিসাবে এখানে চলে আসে, অর্থাৎ নেট প্রফিট যেটা আমরা পাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। এখানে যদি ফর ট্রান্সফার অফ নেট প্রফিট, ফর ট্রান্সফার অফ নেট প্রফিট একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। Next, for transfer of net loss, যদি নেট লস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে আসে সেক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে আমরা এখানে যতগুলো ক্যালকুলেশন যে এন্ট্রিগুলো আসবে সেটা জানলাম, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে ব্যালেন্সগুলো ট্রান্সফার হয়ে আসবে সেটাও শিখে গেলাম। লাস্ট অফ আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যে প্রফিটটা আমরা পাবো সেটা অ্যাজ পার পার্টনারশিপ এগ্রিমেন্ট আমরা পার্টনারদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করে দেবো। যদি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে প্রফিট বেরোয় ফর শেয়ার অফ ডিভিজিবল প্রফিট, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে প্রফিট পাওয়া গেছে, সেই প্রফিটটাকে আমরা বলবো ডিভিজিবল প্রফিট। এই প্রফিটটাকে আমরা শেয়ারদের মধ্যে ভাগ করে দেব। ভাগ করার জন্য যেটা হবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অথবা অর পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। এখানে প্রশ্ন হচ্ছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট কেন? পার্টনারশিপের ক্ষেত্রে যখনই ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে বলে তার দুটো মেথড আছে, একটা ফিক্সড মেথড, একটা ফ্ল্যাকচুয়েটিং মেথড। যখনই ফিক্সড মেথড করতে বলা থাকবে তখন দুটো অ্যাকাউন্ট ওপেন করতে হয়, একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। সেক্ষেত্রে যদি মেথড উল্লেখ থাকে তাহলে দুটো অ্যাকাউন্টই খুলতে হবে। ক্যাপিটালে চলে আসবে পার্টনার্স ক্যাপিটালগুলো যেগুলো আছে তাদের, সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে আসবে। আদার দ্যান ক্যাপিটাল সেগুলো চলে যায় পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। এই মেথডে অঙ্ক করার সময় ডিভিজিবল প্রফিটের ব্যালেন্স যেটা বেরোবে সেটা কিন্তু পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টে চলে যাবে, ক্যাপিটালটা শুধু যাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। একই রকমভাবে যদি ডিভিজিবল লস হয় ফর শেয়ার অফ ডিভিজিবল লস, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে লস বেরিয়েছে, এই লসটাকে আমরা পার্টনারদের মধ্যে ভাগ করে দেব। সেক্ষেত্রে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট অর একই রকমভাবে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন
অ্যাকাউন্ট। সুতরাং আমরা জার্নালের যে পার্টটা জানার দরকার ছিল সেটা কমপ্লিট করে ফেললাম। এইবারে মূলত চলে আসছি লেজার। আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে যে লেজার অ্যাকাউন্টগুলো খুলব, সেক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে আমরা এই লেজার অ্যাকাউন্টের মধ্যে মূল যে অ্যাকাউন্ট সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এক নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রশ্নের মধ্যে যদি কোথাও বলা থাকে ক্যাপিটাল অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে বলা থাকে, সেক্ষেত্রে 2 নম্বর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট or partners কারেন্ট অ্যাকাউন্ট। এই লেজারগুলো খুলব। আমরা আজকে মূলত যে সিলেবাসটিকে নিয়ে আলোচনা করব সেটা মূলত প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আমি এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের একটা প্রবলেম সলভ করছি। আগে প্রবলেমটা লিখে দিচ্ছি, ছাত্রছাত্রীদের বলে দিচ্ছি এই প্রবলেমটা ভালো করে শোনো। মূলত যতগুলো এন্ট্রি সম্পর্কে আমি আলোচনা করলাম, যতটা চেষ্টা করেছি সমস্ত এন্ট্রিগুলো দিয়ে প্রবলেমটাকে সলভ করতে। ধরে রাখো বর্তমান আমাদের 3 ক্রিকেটার আজহারউদ্দিন, সচিন এবং সৌরভ, তারা ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তারা অবসরকালীন কোনো একটা পার্টনারশিপ ফার্ম খুলেছেন এবং সেই পার্টনারশিপ ফার্মের তাদের মধ্যে অ্যাজ পার এগ্রিমেন্ট কীভাবে তারা লাভ ক্ষতি ভাগ করে নেবে তারই একটা অঙ্ক আমি তোমাদের দিচ্ছি। আজহারউদ্দিন Sachin and Saurav are 3 partners of a partnership firm. On first day of January 2019, their capital were Azharuddin rupees 50,000, Sachin rupees 40,000 and Saurav rupees 35,000। ওপেনিং ক্যাপিটাল তাদের এই 3টে রয়েছে। নেক্সট দিচ্ছি on first day of each month they drew rupees 700, 600. On first day of each month they drew rupees 7,000, 700, 600 and 500 respectively. Interest on drawings and capitals are fixed at the rate of 8% per annum and 10% per annum.
Azharuddin and Sachin entitled to receive salary of rupees 3,000 and 4,500 per month। अच्छा 3,000 पर एनम করে দাও PA রেসপেক্টিভলি। আজহারউদ্দিন এবং সচিন তারা স্যালারি পাচ্ছে 3,000 টাকা এবং 4,500 টাকা পার এনাম। একই রকমভাবে সৌরভ is entitled to receive commission at the rate of 10% of net 10% of divisible profit of divisible profit after charging such commission। After charging such commission, net profit during the year 2019 was rupees 75,500, of which 20,000 is to be transferred to capital reserve। এই প্রবলেমটাকে বলা হচ্ছে প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। for the year ended 31/12/2019। সুতরাং আজহারউদ্দিন, সচিন, সৌরভ তিনজন পার্টনার। তাদের ক্যাপিটাল আমি বলেছি 50,000, 40,000, 35,000। ইন্টারেস্ট অন ড্রয়িংস আছে 8% আর ক্যাপিটাল আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে 10%। স্যালারি পাচ্ছে আজহারউদ্দিন এবং সচিন 3,000 টাকা এবং 4,500 টাকা পার অ্যানাম। আর সৌরভ পাচ্ছে কমিশন at the rate of 10% of divisible profit after charging such commission। Divisible net profit during the year was 75,500 এবং তার মধ্যে 20,000 ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হবে। এইবারে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা করতে বলা আছে, সেই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা করছি। অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি আরেকবার। সচিন, সৌরভ, আজহার তিনজন একটা অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদার। তারা তিনজন, আজহার দিয়েছে 50,000, সচিন দিয়েছে 40,000, সৌরভ দিয়েছে 35,000। এই ক্যাপিটাল নিয়ে ব্যবসাটা শুরু করেছে। তারা প্রত্যেক মাসের শুরুতে উইথড্র করছে 700 টাকা, 600 টাকা এবং 500 টাকা করে প্রতি মাসে। স্যালারি এবং কমিশন সচিন এবং আজহারউদ্দিন পাচ্ছে 3,000 টাকা এবং 4,500 টাকা পার অ্যানাম।
সৌরভ কমিশন পাচ্ছে অ্যাট দ্য রেট অফ 10% অফ ডিভিজিবল প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। নেট প্রফিট আছে ৭৫,৫০০ টাকা, তার মধ্যে ২০,০০০ টাকা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হবে। তো আমরা লিখতে পারি ইন দ্য বুকস অফ আজহারউদ্দিন Sachin and Saurabh profit and loss appropriation account for the year ended 31/12/2019। বড় হয়ে যাচ্ছে ডেবিট ক্রেডিট। যদি প্রশ্নে কোথাও ডেট দেওয়া থাকে তাহলে একটা ডেট কলাম করে নিতে হবে। ডেট পার্টিকুলার্স ডিটেলস অ্যামাউন্ট। ডেট পার্টিকুলার্স ডিটেলস অ্যামাউন্ট। প্রশ্নের মধ্যে দেখো প্রথমেই আছে নেট প্রফিট। জার্নাল দেওয়া ছিল ফর ট্রান্সফার অফ নেট প্রফিট, বলা ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তাহলে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট লিখব বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে নেট প্রফিট। যেহেতু এটা বছরের শুরুতে ওই নেট প্রফিটটা এসছে, তাহলে আমরা এখানে ডেটটা বলে দিতে পারি 31/12/2019 এন্ড। এই এন্ডে নেট প্রফিটটা হয়েছে এবং অ্যামাউন্টটা হয়েছে ৭৫,৫০০ টাকা। প্রশ্নে বলা আছে ৭৫,৫০০ টাকার মধ্যে ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হবে। ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হলে আমরা জানি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে নেট প্রফিট এসছে এটা আমরা এখানে ট্রান্সফার করে নিয়েছি, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে ক্রেডিট দিকে এসছে। প্রশ্নে বলা আছে এই নেট প্রফিট থেকে 20,000 রিজার্ভ ফান্ডে যাবে। এবারে টু রিজার্ভ ফান্ড 20,000। নেক্সট টু স্যালারি। স্যালারি দুজন পাচ্ছে, একজন হচ্ছেন আজাহার আর সচিন। আজহারউদ্দিন পাচ্ছেন 3,000 টাকা, সচিন পাচ্ছে 4,500, টোটাল 7,500। টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আজহারউদ্দিনের সচিন সৌরভ। আজহারউদ্দিনের ক্যাপিটাল আছে 50,000। 50,000-এর 10% 5,000। সচিনের আছে 40,000। 40,000-এর 10%
পার অ্যানাম বলা আছে 4000, সৌরভের আছে 35,000 ইন্টু 10%, 3,500, এটা গেল 12,500। নেক্সট, বাই ইন্টারেস্ট অন ড্রয়িং, আজারউদ্দিন 'আজারউদ্দিন প্রত্যেক মাসের শুরুতে ড্র করেছে 700 টাকা করে, তাহলে 700 ইন্টু 8% বলা ছিল, ইন্টারেস্ট অন ড্রয়িং ছিল 8%, 7,000, 12 সাথে টোটাল উইথড্র হয়েছে 8,400। প্রতি মাসের শুরুতে বলা হচ্ছে 700 করে উইথড্র করেছে, তাহলে 12 মাসে তুলেছে 8,400 টাকা। এই 8,400-র 8% ইন্টু আমরা বলেছিলাম যে ফর্মুলায় যদি কিছু বলা থাকে তাহলে সেই মতো আমরা ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ করব। এখানে বলা আছে যে ইচ অ্যান্ড এভরি মান্থ, বিগিনিং অফ ইচ অ্যান্ড এভরি মান্থ, তার মানে আমরা 6.5 মাসের ধরব। এই 6.5 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে $8,400 ইন্টু 8%, 8,400 ইন্টু 8%, 6 দিনে 12কে 13 2 ইন্টু 26, 13 24, দুটো শূন্য গেল, 12 দুনে 24, 12 সাথে 84, 2 4 8, 13 4 52, 7, 52 গুণ 7, 7 দুনে 14, 4 হাতে 1, 7 মেজে 35, একে 36, 364 টাকা। একই রকমভাবে সচিনের হবে 600 করে, 600 ইন্টু 12 ইন্টু 8/100 ইন্টু 6.5/12, তার মানে 7,200, ওদিকে হয়ে গেছে, 7,200 ইন্টু 8% ইন্টু 13/24, 13 4 52 ইন্টু 6, 312 টাকা। নেক্সট, সৌরভ 500 ইন্টু 12 ইন্টু 8/100 ইন্টু 6.5/12, এটা দাঁড়াবে 6,000 ইন্টু 8% ইন্টু 13/24, 12 দুনে 24, 12 5 60, 2 4 8, 13 4 52 ইন্টু 5, 5 দুনে 10, 0 হাতে 1, 5 5 25, একে 26, 260 টাকা।
টোটাল 4 2 6, 6 একে 713, 3 হাতে 1, 2 কে 3, 3 6 3 9। এইবারে রিজার্ভ হয়েছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়েছে, স্যালারি হয়েছে, কমিশন টু কমিশন কমিশন টু সৌরভ। প্রশ্নটার মধ্যে বলা ছিল যে আফটার চার্জিং সাচ কমিশন, অর্থাৎ আমাদের এখানে টোটাল যে টাকাটা হবে সেটা যোগ করে নেব। ছয় 3 5 9 5 14, 4 হাতে 1, 5 একে 6, 76,436 টাকা। এর সঙ্গে এই খরচটা বাদ দেব, সেখানে হচ্ছে 20 7 27,500 প্লাস 12,500, 0 0 5 5 10 0 হাতে 1, 7 2 9 10 0 2 4, 40,000। এবারে 76,436 মাইনাস 40,000, 36,436, এটা হলো 40,000। তাহলে কমিশন হবে 36,436 ইন্টু 10/110, বলা হচ্ছে আফটার চার্জিং সাচ কমিশন। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন হবে 36,436 ইন্টু 10/110, এবারে 36,436 ডিভাইডেড বাই 11, 11 3 33, 3 4, 11 3 33, 1 13, 11 একে 11, 2 26, 11 2 22, 4 0, 11 3 33। আমরা রাউন্ডেড ধরে নিতে পারি 3,312 টাকা আমরা ধরে নিতে পারি। এটা হয়েছিল 40,000, এর কমিশনটা আমরা ক্যালকুলেট করলাম 3,312, রাউন্ডেড 3,312। এবারে বাকিটা আমরা 43,312, 76,436 থেকে 43,312 মাইনাস করলাম, 4 2 1 3 3। তাহলে টোটাল দাঁড়ালো আমার শেয়ার অফ প্রফিট দাঁড়াবে 33,124। এবারে পার্টনারশিপে যেহেতু প্রফিট শেয়ারিং রেশিও কিছু বলা নেই, আমরা ইকুয়ালি ভাগ করে দেব 3 জনের মধ্যে। 3 জনের মধ্যে 3 একে 3, 3 নামলো 3 একে 3, 1 0 2 3 3 9, 3 34, 3 একে 3 নামলো 3 একে 3, 1 0 12, 3 4 12, 3 4 12, 4 নামলো 3 একে 3, 1 11,043.333। তাহলে এখানে 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট একটু মুছে দিচ্ছি। টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আজারউদ্দিন 33,124 ইন্টু 1/3,
सचिन 33,124 इंटू 1/3, सौरभ 33,124 इंटू 1/3, এটা দাঁড়াবে 11,043, 11,043, 11,043.33। एगारो हजार 42, এটা গেল টোটাল শেয়ার অফ প্রফিট যেটা তাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। সুতরাং আমরা অঙ্কটার মধ্যে দেখলাম যে ডিভিজিবল প্রফিট বেরিয়েছে 33,124। যেহেতু পার্টনারদের মধ্যে কোনোভাবে তাদের প্রফিট শেয়ারিং রেশিও বলা নেই, ইকুয়ালি তাদের মধ্যে ভাগ হয়েছে। 33,124কে 1/3 করে করলে 11,043, 11,041, আজারউদ্দিন পেল, সচিন পেল 11,041, সৌরভ 11,042। কারণ যেহেতু পয়েন্টের পরে 33 আসছে, আমরা রাউন্ডেড করে 41 দিয়ে সৌরভকে আমরা 1 বাড়িয়ে 11,042 করলাম। এটা হলো টোটাল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের হিসাব। আশা করি সবাই ছাত্ররা বুঝতে পেরেছো। আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু অ্যাসাইনমেন্ট পাঠাবো, আশা করব সেই অ্যাসাইনমেন্টগুলো নিয়ে তোমরা তোমাদের বিদ্যালয়ের শিক্ষকদেরকে তার সলিউশন করে দেখিয়ে নেবে এবং আশা করব আগামী দিনে আরও দ্রুত তোমাদের কাছে আমরা পৌঁছে বিদ্যালয়ে পঠন পাঠন শুরু করব। এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে হিসাবশাস্ত্রের ক্লাসটা এখানে শেষ করলাম।